আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক জনসভায় বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে জনসভায় অংশ নিয়ে অভিযোগ করেছেন, বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৬টি জেলার ১৫২টি আসনে বিভিন্ন দলের ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। দ্বিতীয় দফায় ১,৪৬৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মুর্শিদাবাদে পর্যবেক্ষক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ সকাল থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে আজ মোহনবাগান ও ইস্টবেঙ্গল মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার এলে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে। তিনি আজ পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। অনুপ্রবেশকারীদের এরাজ্যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন। তিনি বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাবেন। यहाँ बीजेपी सरकार बनते ही केंद्र सरकार के हर स्कीम का पूरा लाभ आपको मिलेगा। मैं आपको पीएम विश्वकर्मा योजना का उदाहरण देता हूं। इस योजना के तहत भारत सरकार हमारे तांत शिल्पी, डोकरा कलाकार, लकड़ी के खिलौने बनाने वाले, ऐसे हाथ के हर हुनर से जुड़े परिवारों को आधुनिक ट्रेनिंग के लिए, औजारों के लिए पैसे देती है। अगर ये योजना बंगाल में लागू हुई होती तो इस क्षेत्र के कारीगरों को भी हजारों रुपयों की मदद मिल चुकी होती। এরপর প্রধানমন্ত্রী মুর্শিদাবাদের জঙ্গিপুর ও দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতে দলীয় প্রচারে অংশ নেবেন। বাঁকুড়ার ওন্দার রামসাগরে এক জনসভায় প্রবীণ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে সর্বক্ষেত্রে সিন্ডিকেট রাজ প্রতিষ্ঠা করেছে। বিজেপি এই অবস্থার পরিবর্তন চায় বলে তিনি মন্তব্য করেন। তার অভিযোগ, পশ্চিমবঙ্গের আলু চাষিরা তাঁদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছেন না। এরপর বাঁকুড়ার ছাতনা এবং পুরুলিয়ার বাঘমুন্ডির কুশলটি মাঠে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার চালানোর পাশাপাশি জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। তার অভিযোগ, বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। অভিন্ন দেওয়ানি বিধি চালু করার নামে তারা ধর্মীয় বিভাজন করতে চাইছে বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না। কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। এরপর তিনি ঝাড়গ্রামে এক জনসভায় ভাষণ দিচ্ছেন। এরপর মুখ্যমন্ত্রী বাঁকুড়ার বড়জোড়ায় জনসভা করবেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বীরভূম জেলার সাঁইথিয়ায় একটি জনসভায় অংশ নেবেন। এরপর পূর্ব বর্ধমানের মেমারিতে একটি রোড শো করার কথা তাঁর। কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতানেত্রীরাও মিটিং, মিছিল, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ্যে প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৬টি জেলার ১৫২টি আসনের জন্য ১,৪৭৮ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। গতবারের তুলনায় প্রার্থীর সংখ্যা কিছুটা বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ১৮৮ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। সবচেয়ে বেশি প্রার্থী আছেন কোচবিহার দক্ষিণ ও ইটাহার আসনে ১৫ জন করে। সবচেয়ে কম প্রার্থী রয়েছেন চন্দ্রকোনায় ৫ জন। এই পর্বে আগামী ২৩ এপ্রিল ভোট গ্রহণ। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ১,৪৬৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। জমা পড়া ১,৫২৫টি প্রার্থীপদ পরীক্ষা করার পর বাতিল হয় ৬২ জনের মনোনয়নপত্র। দ্বিতীয় দফায় ১৪২টি আসনের ভোটের জন্য গতকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হয়। বিধানসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জেলা সফর শুরু করেছেন। আজ তার মুর্শিদাবাদের ভোট প্রস্তুতি নিয়ে পর্যবেক্ষক ও অন্যান্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা। গতকাল তিনি বীরভূমে পৌঁছে দুবরাজপুর এলাকার বিভিন্ন গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন।
রাজ্যে প্রথম দফার নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে নতুন করে মামলা দায়ের হয়েছে। আগামী সোমবার 13 এপ্রিল এসআইআর এর অন্য মামলার সঙ্গেই এই মামলারও শুনানি গ্রহণ করবেন প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং দুই বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ। ভোটের দায়িত্বে থাকা বাসের চালক ও সহকারীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন। আগামী 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে ব্যবহৃত প্রায় 1500টি বাস ও মিনি বাসের প্রায় 5000 বাস কর্মী সরাসরি যুক্ত থাকবেন বলে কমিশন সূত্রে জানা গেছে। ভোটের দিন ডিউটির কারণে তারা নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে না পারায় যাতে সমস্যার মধ্যে না পড়েন সেই কারণেই এই বিশেষ ব্যবস্থা। বিধানসভা নির্বাচনের জন্য আদর্শ আচরণবিধির মধ্যেই অবসরপ্রাপ্তদের পুনর্নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি নিয়ে বিতর্কের জেরে দমকল বিভাগ তা বাতিল করে দিয়েছে। গত 5 বছরের মধ্যে অবসর নেওয়া কোনো ফায়ার অপারেটর কাম ইঞ্জিন ড্রাইভার পুনরায় কাজে যোগ দিতে চাইলে তা জানাতে ওই বিভাগের পক্ষ থেকে রাজ্যের 11টি জেলার ডিভিশনাল অফিসারদের কাছে তার তালিকা চেয়ে পাঠানো হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল 11টা নাগাদ কলকাতার নাকতলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করে। বাড়িটিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্তে এর আগে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে তাঁকে তলব করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির অফিসেও ইডি তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য, এর আগে 2022 সালের জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। গত বছর নভেম্বর মাসে তিনি জামিন পান। মালদার বাসিন্দা এক বিএসএফ জওয়ানের মণিপুরের উকরুল জেলায় টহলদারির সময় দুষ্কৃতী হামলায় প্রাণ হারানোর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল দুটি জঙ্গি গোষ্ঠীর গুলি বিনিময়ের মধ্যে পড়ে বিএসএফের 170 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল বছর 34-এর মিঠুন গুরুতর আহত হন। ইম্ফলে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সেখানে হাসপাতালে তার মৃত্যু হয়। মিঠুনের মরদেহ আজ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। হাওড়া বর্ধমান মেন শাখার ব্যান্ডেল স্টেশনের ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল 12 এপ্রিল সকাল 11টা 20 থেকে বিকেল 5টা 20 পর্যন্ত মোট 360 মিনিট ট্রাফিক ব্লক থাকবে। এই কারণে ব্যান্ডেল থেকে 4টি, হাওড়া ও কাটোয়া থেকে 3টি করে বর্ধমান, এছাড়া পান্ডুয়া, মেমারি, নৈহাটি থেকে 1টি করে ইএমইউ লোকাল বাতিল থাকবে বলে রেল সূত্রের খবর। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটিতে একটি ভাড়া বাড়িতে নিষিদ্ধ চকোলেট বোমা তৈরির চক্র ফাঁস করেছে পুলিশ। বারুইপুর থানার হাড়াল এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে সিরাজুল মোল্লা, রাজু শেখ, রাহুল শেখ, মুকুল সর্দার ও বাপন সর্দার নামে 5 জনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় প্রায় 75 কেজি বোমা, 40 কেজি সেল, 2000টি খালি সেল সহ বিপুল সরঞ্জাম। অন্য আরেকটি ঘটনায় বকুলতলা থানার পূর্ব রূপনগর এলাকায় পিন্টু হালদারের বাড়িতে হানা দিয়ে 5টি তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। সুন্দরবনে ধামাখালির কাছে আতাপুর সংলগ্ন এলাকায় পর্যটক বোঝাই নৌকায় অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সুন্দরবন ভ্রমণ শেষে ফেরার পথে হঠাৎ নৌকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে সন্দেশখালী থানার পুলিশ ও স্থানীয় উদ্ধারকারী দল দ্রুত পৌঁছে সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করে। দক্ষিণবঙ্গে আগামী 3 দিন সামগ্রিকভাবে শুষ্ক আবহাওয়া বজায় থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই উষ্ণ ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে জানানো হয়েছে। কোথাও কোথাও দিনের তাপমাত্রা 5 থেকে 7 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। তার পরবর্তী 5 দিনে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আজ আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 23.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। মোহনবাগান ও ইস্টবেঙ্গল আজ কলকাতা প্রিমিয়ার হকি লিগের ফাইনালে মুখোমুখি হবে। যুবভারতীর হকি স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 4টে। মোহনবাগান লিগ পর্বে 6 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে শেষ করেছে। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা ইস্টবেঙ্গলের 6 ম্যাচে পয়েন্ট 13। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল চেন্নাইন এফসির বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। 6 ম্যাচে ইস্টবেঙ্গলের পয়েন্ট 11, চেন্নাই সমসংখ্যক ম্যাচ খেলে পেয়েছে 5 পয়েন্ট। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পূর্ব বর্ধমানের কাটোয়ায় এক জনসভায় বলেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে জনসভায় অংশ নিয়ে অভিযোগ করেছেন, বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। রাজ্যের প্রথম দফার বিধানসভা নির্বাচনে 16টি জেলার 152টি আসনে বিভিন্ন দলের 1478 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দ্বিতীয় দফায় 1463 জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষিত। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি আজ সকাল থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ খবর।
পশ্চিম এশিয়ার সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 3 দিনের প্যারিস ও বার্লিন সফর শুরু করবেন। শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় প্রার্থীদের সমর্থনে পশ্চিমবঙ্গে জনসভায় অংশ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও দলীয় প্রার্থীদের সমর্থনে বিভিন্ন নির্বাচনী সভায় যোগ দিয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় গগনযান অভিযানের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। আইপিএল ক্রিকেটে আজ পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ও চেন্নাই সুপার কিংস দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। পশ্চিম এশিয়া অঞ্চলে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে প্রত্যক্ষ আলোচনায় অংশগ্রহণ করবে। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সে দেশের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং তার সঙ্গে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জ্যারেড কুশনার। ইরানের প্রতিনিধিত্ব করবেন সে দেশের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাফ। বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং হরমুজ প্রণালীর মতো বিষয়গুলি প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন 345 জন ভারতীয় মৎস্যজীবীকে আর্মেনিয়ার মধ্য দিয়ে ইরান থেকে নিরাপদে ভারতে ফিরিয়ে আনা হয়েছে। সমাজ মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর ইরান থেকে ভারতীয় জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য আর্মেনিয়া সরকার এবং সে দেশের বিদেশমন্ত্রী আরারাত মিরজোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর জানিয়েছেন মার্কিন শক্তি সচিব ক্রিস রাইট এবং ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকটি সফল হয়েছে। এতে ভারত মার্কিন জ্বালানি সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে দুদেশের দৃষ্টিভঙ্গি বিশেষভাবে তুলে ধরা হয়েছে। ভারতের প্রস্তাবিত সাস্টেনেবল অ্যান্ড হোলিস্টিক অ্যাডভান্সমেন্ট অব নিউক্লিয়ার টেকনোলজি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বা শান্তি বিলটি পাশ করার উদ্দেশ্যেই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। গোর জানান আমেরিকা শুধুমাত্র অসামরিক পারমাণবিক শক্তি ক্ষেত্রেই নয়, বরং কয়লা থেকে গ্যাস প্রস্তুতকরণ এবং তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি রপ্তানির মতো ক্ষেত্রগুলিতেও ভারতের সঙ্গে কাজ করতে প্রস্তুত। তিনি শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 14 এপ্রিল পর্যন্ত প্যারিস ও বার্লিনে সরকারি সফরে থাকবেন। প্যারিসে তিনি ফ্রান্সের বিদেশ মন্ত্রকের সেক্রেটারি জেনারেল মার্টিন ব্রিয়েন্সের সঙ্গে যৌথভাবে ভারত ফ্রান্স বিদেশ মন্ত্রকের পরামর্শ সভায় অংশ নেবেন। এই সভায় প্রতিরক্ষা, অসামরিক পারমাণবিক শক্তি, মহাকাশ, সাইবার ও ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন সহ সাংস্কৃতিক সমন্বয়ের বিষয়ে মতবিনিময় করবেন তারা। বার্লিনে তিনি জার্মানির স্টেট সেক্রেটারি ডক্টর গেজা আন্দ্রেয়াস ফন গেয়ারের সঙ্গে যৌথভাবে ভারত জার্মানি বিদেশ মন্ত্রকের পরামর্শ বৈঠকে যোগ দেবেন। এই বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার নানা ক্ষেত্র যেমন বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, প্রযুক্তি, পরিবেশ বান্ধব শক্তি এবং শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হবে। পশ্চিমবঙ্গে ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রচার জমে উঠেছে। বিজেপির শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এলে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের ব্যবস্থা করা হবে। আজ তিনি পূর্ব বর্ধমানের কাটোয়ায় বিজেপি প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তার অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকার বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। এছাড়া বহু কেন্দ্রীয় প্রকল্প তারা রূপায়ণ করতে দেয়নি। মহিলাদের অধিকার রক্ষায় বিজেপি সচেষ্ট বলে তিনি মন্তব্য করেন। साथियों, बंगाल की महिलाएं सुरक्षा भी चाहती है और सम्मान भी चाहती है। बंगाल की महिलाएं सुविधाएं भी चाहती है और आगे बढ़ने के अवसर भी चाहती है। महिलाओं को अधिकार देने वाली अगर कोई पार्टी है तो वो पार्टी का नाम है भारतीय जनता पार्टी। এরপর মুর্শিদাবাদের জঙ্গিপুর ও বিকেলে দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডিতেও তার প্রচার কর্মসূচি রয়েছে। আর এক বরিষ্ঠ বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়ার ওন্দায় এক জনসভায় অংশ নিয়েছেন। এদিকে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারিতে দলীয় প্রার্থীদের সমর্থনে এক জনসভায় ভাষণ দেন। তিনি বলেন, বিজেপি সরকারের আমলে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষীদের ওপর আক্রমণ চালানো হচ্ছে। তার অভিযোগ, বিজেপি এনআরসি চালু করে বাংলা ভাগের চক্রান্ত করছে। ইলেকশন চলাকালীন পার্লামেন্টের ডিলিমিটেশন বিল নিয়ে আসছে। কত বড় অন্যায় দেখুন, ওয়েট করতে পারলো না, কারণ টুকরো টুকরো করবে বাংলাকে, এই করার নাম করে এনআরসি করবে। তিনি ইতোমধ্যেই ঝাড়গ্রাম জেলায় প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং বাঁকুড়ার বড়জোড়ায় এরপর তিনি জনসভা করবেন।
তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার সাঁইথিয়া একটি জনসভায় অংশ নেবেন। এরপর পূর্ব বর্ধমানের মেমারিতে একটি রোড শো করার কথা তার রয়েছে। কংগ্রেস, বামফ্রন্ট, আইএসএফ সহ অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও মিছিল, মিটিং, জনসভার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ৬২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ার ১,৪৬৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে। দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ৯ এপ্রিল। মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করে দেখা হয়। দ্বিতীয় দফার ভোট গ্রহণ হবে ২৯ এপ্রিল। প্রথম দফায় ১৫২টি আসনের জন্য ১,৪৭৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। এই দফায় ১৮৮ জন প্রার্থী পদ প্রত্যাহার করেছেন। এই দফায় ভোট গ্রহণ ২৩ এপ্রিল, গণনা ৪ মে। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ সকাল ১১টা নাগাদ কলকাতার নাগতলায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তল্লাশি অভিযান শুরু করেছে। বাড়িটিকে ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনার তদন্তে এর আগে বেশ কয়েকবার সিজিও কমপ্লেক্সে তাকে তলব করা সত্ত্বেও তিনি উপস্থিত হননি। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ এক ব্যক্তির অফিসেও ইডি তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য, এর আগে ২০২২ সালে জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়। গত বছর নভেম্বর মাসে তিনি জামিন পান। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় আসন্ন গগনযান অভিযানের জন্য দ্বিতীয় ইন্টিগ্রেটেড এয়ারড্রপ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। মহাকাশ যাত্রার সময় মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য এই ব্যবস্থাটি অপরিহার্য। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন করার জন্য ইসরোকে অভিনন্দন জানিয়েছেন। নাসার আর্টেমিস 2 ও চন্দ্রাভিযানের 4 জন ক্রু সদস্য আজ ভোরে প্রশান্ত মহাসাগরের একটি জায়গায় অবতরণ করেছেন। এই চন্দ্রাভিযান কেবল চাঁদের দূরবর্তী অংশের বিস্তীর্ণ অঞ্চল উন্মোচন করেছে তাই নয়, বরং একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণও দেখিয়েছে। এই ক্রুর অংশ ছিলেন কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কচ এবং কানাডার জেরেমি হ্যানসেন। মহারাষ্ট্রের হিঙ্গোলি, নান্দেড ও পারভানি জেলায় আজ সকাল ৮:৪৫ একটি মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলের মাত্রা ছিল ৪.৭। কম্পনের জেরে মানুষ আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ৪২ জন নকশাল আত্মসমর্পণ করার পর তেলেঙ্গানাকে নকশালমুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বি শিবদা রেড্ডি। ওই রাজ্যে পিএলজিএ কমান্ডার সদি মোল্লা সহ বাকিরা অস্ত্র সমর্পণ করেন। সমাজ সংস্কারক মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে সারা দেশ আজ তাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছে। ১৮২৭ সালের এই দিনে মহাত্মা ফুলে জন্মগ্রহণ করেন। তিনিও তাঁর স্ত্রী সাবিত্রী ফুলের সঙ্গে জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতা দূরীকরণের সংগ্রামের পাশাপাশি নারী শিক্ষা ও ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সংসদ ভবনের চত্বরের প্রেরণাস্থলে তার প্রতি পুষ্পার্ঘ অর্পণ করেন। আইপিএল ক্রিকেট প্রতিযোগিতায় আজ 2টি খেলা রয়েছে। প্রথম ম্যাচে পাঞ্জাব কিংস সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে। মহারাজা যাদবেন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3:30। অন্য ম্যাচে চেন্নাই সুপার কিংস খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। চেন্নাইয়ের এম চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30। ভারতের মীনাক্ষী গয়াত এশীয় কুস্তি প্রতিযোগিতাদের মহিলাদের 53 কেজি বিভাগে রূপো পেয়েছেন। কিরগিজস্তানের বিস্কেকে ফাইনালে তিনি কোরিয়া প্রজাতন্ত্রের সিইও ইয়ং পার্ককে 4-2 হারিয়ে দেন। আইএসএল ফুটবলে আজ ইস্টবেঙ্গল চেন্নাই এনএফসির বিরুদ্ধে খেলবে। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে বিকেল 5টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। পশ্চিম এশিয়ায় সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ ইসলামাবাদে আলোচনায় বসতে চলেছে। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সের্জিও গোর শান্তি বিলটিকে ভারতের জ্বালানি নীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে অভিহিত করেছেন। বিদেশ সচিব বিক্রম মিশ্রি আগামীকাল থেকে 3 দিনের প্যারিস ও বার্লিন সফর শুরু করবেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় গগনযান অভিযানের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে। খবর এখনকার মতো এই পর্যন্তই।